শোকের ছায়া পুরো চলচ্চিত্র জগতে এবং শোকের ছায়া সারা দেশে। কার জন্যে? ফারুক, নায়ক ফারুক, যাকে চলচ্চিত্রের মানুষজন এক নামে ডাকেন মিয়া ভাই বলে। গতকাল সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। ফারুক সেই 70 দশকের শুরু থেকে তুমুল আলোচিত আলোড়িত একজন মানুষ, পোড় খাওয়া মানুষ। সিনেমার বড় পর্দায় তাকে নানাভাবে দেখেছি আমরা। চলচ্চিত্র জগতের বড় পর্দাটিকে সুসমৃদ্ধ করেছেন নায়ক ফারুক তার কর্মময় জীবনে। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীরভাবে শোকাহত। এই মুহূর্তে চলচ্চিত্রের দুজন খ্যাতনামা মানুষ যারা একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত এই শিল্পটির সঙ্গে, এবং বলা যায়, বলতেই হয় নায়ক ফারুকের সঙ্গে তাদের গভীরতম সম্পর্কের কথা। সহকর্মী তিনি, এবং সবচেয়ে বড় পরিচয় তিনি বন্ধু ফারুকের। নায়ক আলমগীর, প্রথমে আপনাকে স্বাগত। এবং নায়ক ফারুক, যার সঙ্গে অজস্র ছবি করেছেন পর্দা জুটি হয়ে, নায়িকা রোজিনা, আপনাকেও স্বাগত। আলমগীর ভাই, আপনার সঙ্গে নায়ক ফারুকের সম্পর্ক চলচ্চিত্রে অভিনয়ের আগে থেকে আমরা জানি, মানে সেই বোধহয় 65 বা ওই সময় থেকে 64 বা 65 এরকম গভীর বন্ধুত্ব আপনাদের মধ্যে এবং পারিবারিক সম্পর্ক। আমি যতটুকু পারিবারিকভাবে স্মরণ করতে পারি যে আপনার মাই বোধহয় আপনাদের দুজনের মধ্যে একটি সম্পর্কের ভিত রচনা করে দিয়েছিলেন। হ্যাঁ, আমার কেন যেন এটা হয়েছিল যে ফারুক আমাদের বাড়িতে প্রায় আসতো। আমরা এক বিছানায় ঘুমিয়ে থাকতাম দুজন। তারপর বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাওয়া দুজনের খুব পছন্দ ছিল। আমি পেটুক ছিলাম আর ফারুক ভোজন রসিক ছিল। তো সেখানে আম্মা প্রায় ঘুমের মধ্যে ফারুককে আলমগীর করে ডাক, মানে আপনার বিছানাতে, আপনার আমার বাসায়, আমার বেডরুমে। আমি আম্মাকে বলতাম, আম্মা সবসময় ভুল করেন কেন? বলে, তোদের চেহারা তো একরকম। যে এনিওয়ে, তো ফারুকের কথাটা বলে, তা আমাদের চেহারা একরকম তো খালাম্মা হবেই, কারণ আমরা তো, আপনার তো মা হন আমার। এই তাহলে তোরা আজকে থেকে ভাই, ফারুক তুই বড় ভাই আর তোর ছোট ভাই আলমগীর। এই যে হলো, এটা আমরা মানে ফারুক লাস্টে সিঙ্গাপুর যাওয়ার আগ অবধি এটা ছিল। সিঙ্গাপুরে যাওয়ার পরেও তার সাথে আমার যোগাযোগ ছিল, কথা হতো। যতদিন কথা বলতে পেরেছে সে, ভাবির সাথেও যোগাযোগ ছিল, তার ছেলের সাথে, তার মেয়ের সাথে যোগাযোগ ছিল। অনেকে, মানে আমি বলবো যে ফারুক চলে গেছে, কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু ও খুব নিজে খুব কষ্ট পাচ্ছিল। ফারুকের মতো একটি মানে মানুষ, প্রচণ্ড শক্তিশালী মানুষ, প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষ, ওই লোকটা অসহায় বিছানায় পড়ে থাকবে, এটাই তো সহ্য করা যায় না। কিছু বলার নেই, যার সময় শেষ সে চলে যাবে। আমরা দোয়া করি, একটাই দোয়া, এবং দেশবাসীর কাছেও বলবো যে আপনারা সবাই ফারুকের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে মাফ করে দেয় এবং জান্নাত নসিব করে। রোজিনা কিছু বলুক এখন। রোজিনার সাথে তো অনেক ছবি করেছে। প্রথমে যে ছবিটি করেছিলাম আমি, নারায়ণ ঘোষ মিতাদা ছিল ডাইরেক্টর, ফারুক ভাই হিরো ছিল, ম্যাডাম শাবানাও ছবিতে ছিলেন। মানে অন্ধবধূ না, ঠিক আমি এই মুহূর্তে মনে পড়ছে না, এরকমই একটা নাম দিয়ে। এটা আপনার মানিকগঞ্জ গ্রামে একটা শুটিং হচ্ছিল। এই প্রথম ওনার সঙ্গে আমার
দেখা উইথ ক্যামেরার সামনে আসা। আর স্বাভাবিক মানে ফারুক ভাই, আলমগীর ভাই, রাজ্জাক ভাই এনাদের ছবি দেখে দেখে তো অনুপ্রাণিত হয়েই তো আমি চলচ্চিত্রে এসেছি। তো প্রথম মানে আগে জানি যে ছবিতে উনি আছেন, তো এই ফার্স্ট টাইমে দেখার পর আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, কিন্তু ফারুক ভাই একদম এই এদিকে আয়, কাছে আয়। উনি সবসময় কিন্তু আমাকে তুই করে কথা বলতেন আর কি। তখন আমার রোজিনা নামটি কিন্তু হয়েছে, তারপর উনি আমাকে রেনু বলেই ডাকতেন। এই রেনু এদিকে আয়, এদিকে আয়, কি তুই সংকোচ বোধ করছিস? মানে যেমন ওনার ভাষাটা যেমন আছে না একটু গ্রামীণ, একটু গ্রামীণ মিনস খুবই আপনত্তা, নর্মাল লাইফের যেমনভাবে একদম কথা বলা আর কি। তো আসলাম, কি ভয় লাগতেছে আমাকে? না 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 ভয় লাগছে না। আবার হ্যাঁ হ্যাঁ, মানে একটু দমনা করছিলাম, চল যা চল কাজ কর। তো করলাম। তারপর রাত্রিবেলা আমার একটা শুটিং ছিল একটু জঙ্গলের মধ্যে, আমাদের একটু ধরেন আমি পালিয়ে যাচ্ছি, সে আমাকে ধরছে, এরকম ধরনের কিছু কিছু সিকোয়েন্স এরকম ধরনের ছিল। তো কথাবার্তা ছিল। তো একটু নভেম্বর বা ডিসেম্বর হবে আর কি ওই টাইমটা। তো ঠান্ডা ঠান্ডা ভাব। তারপর ওই আমি বসছি, ওনার শট নিচ্ছি, আবার কিছু গুন্ডা পান্ডা এগুলো নিচ্ছে। তা দেখছি আমি একটু এরকম কাঁপছিলাম আর কি। হ্যাঁ, ওই তুই কাঁপতেছিস? হ্যাঁ, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগতেছে? এই যাতে ওর ঘরে যে চাদর নেই তোর, নিয়ে আমাকে আছে নিয়ে যাচ্ছে দে। এই যে আপনত্বটা, এই যে ফিল করা যে না আমার কোয়ার্টিস্ট বা এই যে মানে সে তো কিন্তু শুটিং করছে, কিন্তু তার যে নজরটা আছে, তার যে দেখাটা আছে, এই যে ফিলিংসটা, এই বোধটা কিন্তু আমি ওনাকে দেখেছি। এই যে শুরু হলো, তারপর অনেক অনেক তো কাজ করেছি। অনেক উল্লেখযোগ্য ছবি আপনার, যেমন চোখের মণি, শহর থেকে দূরে, জনতা এক্সপ্রেস, সুখের সংসার, তাসের ঘর, মান অভিমান, সাহেব, মানে আরো অনেক অনেক মানে যতই বন্ধু হন বা বড় ভাই ছোট ভাই, একসঙ্গে আপনিও বোধহয় 3-4-5টার মতো ছবি বোধহয় করেছেন একসঙ্গে, মেবি 4-5। হ্যাঁ এরকম 4-5টা। আমি যেটা জানতে চাচ্ছি যে একদিকে বন্ধুত্ব, আরেকদিকে কো-আর্টিস্ট। হ্যাঁ, কো-আর্টিস্ট হিসাবে আমাদের মধ্যে একটি কম্পিটিশন অবশ্যই ছিল, হ্যাঁ, এবং সেটা কিন্তু একটি সুস্থ কম্পিটিশন। একজন অভিনেতা সবসময় চাইবে তার কাজটুকু সুন্দর হোক, অতটুকুই ছিল। এইটাকে নিয়ে কোনো নোংরামি আমাদের মধ্যে কখনোই ছিল না, কোনোদিনই আমরা এগুলো ভাবতাম না। কিন্তু এখন হঠাৎ করে রোজিনা যখন ফারুকের কথাগুলো বলছে, তুমি বলছো, আমি খুব সুন্দরভাবে বলে দিলাম যে বা আমি মানুষের কাছে অনুরোধ করছি ফারুকের জন্য দোয়া করবেন। এখন হঠাৎ করে কিন্তু আমি ফিল করলাম যে ফারুক তো নেই, মানে ফারুক নেই জিনিসটা মানে সত্য কথা যেটা, এটা ভাবিনি কোনোদিন। আমি তো সর্বনাম হে জি, আমি রাশেদ। রাশেদ, কি চাই? মানে আলো কলেজে যাবে কিনা জানতে এসেছো? তা কদিন থেকেই জানাজানির পালা চলছে? হ্যাঁ, বেশ কদিন। এর আগেও আপনি আমায় দেখেছেন। এখানে একটু বলতেই হয় যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম 1975 সালে, সেই পুরস্কারে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে লাঠিয়াল ছবিতে অভিনয়। এখানে একটি ছোট্ট কথা আছে, পার্শ্ব অভিনেতা নয়, সেটা ছিল পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা। আরে দুঃখু মিয়া, লাঠি ধরলা শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ধরছি। অন্যায়করণের জন্য না, অন্যায়ের শেষ করণের জন্য। ওইসব কেতাবি কথা রাখো, আমার দলে আইসা পড়ো। 22 গ্রামের মানুষ ভয় ভক্ষণ কইয়া কাঁপব তোমার দলে। যে মাতবরের কথায় অন্যের জমি দখল করে, যে মাতবরের কথায় অন্যের জমির ধান মাতবরের গোলায় উঠায়, যে মাতবরের হুকুমের ন্যায় অন্যায় বিচার না করে মানুষের মাথা ভাঙে, তার দলে না, জীবন থাকতে না। সত্য হোক মিথ্যা হোক, লাইটার যদি নিমখানি করে না, কি করি? ভাই, কার জন্য আসছো? যে তোমাগো হাতিয়ার বানায়া গরিব চাষির ইজ্জত নেয়, যে তোমাগো হাতিয়ার বানায়া তোমাগো তাকতে চড়ে রাজা সাজতে চায়, তার জন্য আসছো ইজ্জত দখল করতে? শরম করে না? জাত অভিনেতা, একেবারে শুরু থেকেই তো তার মধ্যে সেই জিনিসটি ছিল। একটা জিনিস, আমি ওর সাথে মানে আতা ভাইয়ের ছবি করেছি, ওর কিন্তু একটা এটা সহজাত, এটা জিনিসটাকে যে একেবারে সিরিয়াসলি বসলো
রিহার্সেল করছে, ডায়লগ পড়ছে, এগুলো কিন্তু সাধারণত সে করতো না। ওই বলো কি ডায়লগ কি, ওর একটা ঢং ছিল, রোজিনা দু একবার দেখাচ্ছে, বলল, টেক দিয়ে দিল সে। এবং সে কিন্তু প্রায়ই বলতো যে আমার প্রথম টেকটা রাখতে চেষ্টা করিস, কারণ এই যে আমি টেকটা দিচ্ছি এরপরের টেকটা আমার অন্যরকম হয়ে যাবে। ওর কিছু ছবিতে অভিনয় মানে আনবিলিভেবল, কিছু জায়গায় সে অভিনয় করত, তার ইমোশন, আর ইমোশনটা ওর খুব স্ট্রং ছিল। ও ইমোশনালি মানুষের সাথে ইনভলভ হয়ে যেত। তো তেমনি চরিত্রের সাথে যখন অভিনয় করতো, সে ওই চরিত্রটার সাথে ইমোশনালি ইনভলভ হওয়ার তার একটা মানে খুব সুন্দর ক্ষমতা ছিল। আর হয় কি, আমি আর ওর মধ্যে, আমরা হিরো, আজকে উজ্জ্বল ভাইকে আমি আপনি করে বলি, রাজ্জাক ভাইকে আপনি করে বলি, যত হিরো আছে সবাইকে কিন্তু আপনি করে আমরা সম্বোধন করি। তুমি সম্পর্ক একমাত্র আমার ছিল প্রবীর মত্রের সাথে আছে, এখনো তুমি, প্রবীরও আমাকে তুমি বলে, আমিও তুমি বলি, কেন বলি জানি না, এটা হয়ে গেছে। ফারুকের সাথে একটা সম্পর্ক ছিল তুই, ফারুক আমাকে তুই করে বলতো, আমিও তুই করে বলতাম। তো এখন ফিল করছি যে ও তো নেই। রোজিনা, আপনার সঙ্গে তার যে ছবিগুলো, এর মধ্যে অনেক উল্লেখযোগ্য ছবি আছে। সাহেব, একটা জনতা এক্সপ্রেস, জনতা এক্সপ্রেস ছবি, সুখের সংসার, তার সঙ্গে তো আর তো ছবি সীমার, খুবই মানে দুর্দান্ত, অন্যরকম ভিলেনের অভিনয়, খলনায়কের অভিনয় করেছিলেন আর কি। তো সহ অভিনেতা, যেটা আপনি একটু আগে গল্পের ছলে বলছিলেন, হ্যাঁ, শুটিং পিরিয়ডে, কিন্তু পর্দায় যখন আপনারা কাজ করার পরে পর্দায় যখন নিজেদেরকে দেখতেন, কি মনে হতো তখন? কোনো রোমান্টিরিজমের জন্য গানের মধ্যে বা ঝগড়াঝাটি করছি এই ধরনের কোনো সিকোয়েন্সে মনে হয় না যে কোনো আগলা কিছু বলছে, বা আছে না যে একটু ফর্মালিটিস মনে হচ্ছে, বা কোথাও যেন, জানি না, আমার কাছে মনে হতো যে, আর সে তো অবশ্যই মনে করেন ভুল তো হবে কেন, আমি তো ওনাদের অনেক জুনিয়র, একটু ভুল হলে অবশ্যই সে দেখিয়ে দিয়েছে, বলেছে না এইভাবে ডেলিভারিটা দে, এইখানে একটা কর, এটাভাবে কর, চেষ্টা করেছে অবশ্যই তার কথাটা মানার জন্য, করার জন্য। তো যখন স্ক্রিনে দেখেছি মনে হচ্ছে যে না, মনে হয় ঠিক আছে দুইজনের, কারণ সে তো অনেক বড় মাপের একজন শিল্পী, তার সাথে অভিনয় করাটা আমার অবশ্যই, এটা আমার সৌভাগ্য আমি বলবো। তারপরে যে কিছুটা মানে হয়েছে তার সেই অভিনয়ের ব্যাপার, তার সাথে যে অভিনয় করেছি যেটা যে মোটামুটি পারফেক্ট হয়েছে, মনে হয়েছে যে না, আমরা দুজন বোধহয় মানে একদম একাত্ম আর কি, এটাই মনে হচ্ছে আর কি। আরেকটা জিনিস আলমগীর ভাই খেয়াল করেছে যে অন্তত দুটি ছবির ক্ষেত্রে, যেমন সারেংবু যে চলচ্চিত্রটি, তার এই সারেংবু চলচ্চিত্রটি তার মধ্যে গভীরভাবে দাগ কেটেছে, যেটার উদাহরণ আমরা পাই তার বাড়ির নামকরণে, সারেংবাড়ি আমরা পাই মিয়া ভাই। এই মিয়া ভাই করার পর থেকে চলচ্চিত্র জগতে তার আলাদা একটা নামকরণই হয়ে যায় মিয়া ভাই। এটা কেন, কিভাবে হলো? আর মিয়া ভাই হচ্ছে ফারুকের মধ্যে একটা মানে নেতৃত্ব দেওয়ার একটা, এটি আমি জানতে চাচ্ছি। নেতৃত্ব দেওয়ার একটা কোথায় যেন সহজাত ছিল, তার অভ্যাসে পরিণত হয়েছিল। সে নেতৃত্ব দিতে পছন্দ করত, সে অটোমেটিক্যালি মানে আমি ফারুকের সাথে প্রচণ্ড দুষ্টামি করতাম। আমি যেই রেটে দুষ্টামি করতাম, অন্য কেউ যদি করতো এটা, তাহলে ফারুক হয়তো তাকে মারতো। একটা শুটিংয়ের কথা বলি, ছবিটার নাম ছক্কা পাঞ্জা। ওই ছবিতে আমাদের ঘোড়া চালাতে হবে। ফারুক কিন্তু ঢাকা থেকে আমাকে বলে নাই, ও নিজে এই কোন মাঠে গিয়ে ঘোড়াওয়ালাকে খবর দিয়ে নিয়ে ঘোড়া চালানো শিখেছে। কারণ আমি জীবনে ঘোড়া চালাইনি, সিলেট গেছি, ঘোড়া চালাতে হবে। তা আমি এই তো পরে শুনলাম যে ও ঘোড়া চালাতে জানে। তা আমি সকাল সকাল উঠে চলে গেছি ইউনিট যেখানে থাকে, ঘোড়াওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে শোনো, এই যে দুইটা ঘোড়া, সাদা ঘোড়া আর লাল ঘোড়া, কোনটা শান্ত ঘোড়া? বলে স্যার লালটা। আমি কই ফারুক সাহেব আসলে আমাকে বলবা যে আলমগীর সাহেব লালটা চালাক
আপনি তো ভালো ঘোড়া চালান, এটা স্পিড বেশি, সাদা ঘোড়া এটা আপনার চালান। ফারুক সাদা ওটা কন্ট্রোলই করতে পারে না, লালটা ঠান্ডা। তো ফারুক আপনি হঠাৎ দুষ্টুমি করে করছেন। আমাকে বলে, এইদিকে আয়, ওই ছেলেটাকে ডাকলো, তুই আমাকে পাগলা ঘোড়া দিলি কেন? কয় তুই সকালবেলা তো আলমগীর সাহেব এসে লাল ঘোড়াটা, তো আমার দিকে তাকাইলো, কর কইরা নে। দেখলাম, কিন্তু ও কিন্তু শট দিল ওই সাদা ঘোড়াকে, ফাইনালি ও কিন্তু হারলো না। শট, সাদা ঘোড়াটা তাকে দুবার তিনবার ফেলে দিতে চেষ্টা করেছে, সে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে ঘোড়ার গলা ধরে সে ঝুলে গেল, কিন্তু ফেলে দিতে পারলো না। স্ট্রেংথ ছিল, বডিতে খুব শক্তি ছিল। আরেকটা বিষয়ে তার জন্মদিন তো 18 আগস্ট। 18ই আগস্ট। তো জন্মদিনটা 15ই আগস্টের পর, সম্ভবত জন্মদিনটা উনি মানে 15ই আগস্টের 75-এর এই মর্মান্তিক ঘটনার পরে সে আর জন্মদিনটা পালন আরেকটা- করতো না। হ্যাঁ, তো সেটা আবার মাঝে মধ্যে আমরা তাকে বাড়িতে যারা ডেকে কাছের এনে লোক। একটা কেক টেক কেটে ও কয়েকবার অনেক ছিল, জয়েন হ্যাঁ। করেছে আমাদের সাথে আমার বাড়িতে, সেটা আমি করতাম ওর জন্য। পরে তো আমরা তাকে দেখলাম যে জাতীয় রাজনীতিতে। সিম্পল কথা যে বঙ্গবন্ধুকে সে প্রচণ্ড ভালোবাসতো, এখানে কোনো রকম কোনো দ্বিমত কারো থাকা উচিত না। ওই হিসাবে সে মানে নমিনেশনও পেয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দিয়েছে, এবং সে তো কালীগঞ্জের ছেলে, কিন্তু দিয়েছে কিন্তু ঢাকা থেকে। ঢাকা 17। বাট রাজনীতিটা তার ভেতরে ছিল, মানে লিডারশিপ তার ভিতরে ছিল। লিডারশিপ, সে আমাদের তথ্য চলচ্চিত্রের যখন একটা পরিবার হলো, সেই পরিবারেরও তাকে আহ্বায়ক বানানো হলো। আপনার কাছে রোজিনা, মানে অনেকগুলো ছবি একসাথে আপনারা করেছেন, কোন ছবিটা আপনারও প্রিয়? এবং জনতা এক্সপ্রেস অবশ্যই মানে মানে যে গল্প দিয়ে মানে সব কিছু মিলিয়ে অবশ্যই সুন্দর, ভালো ছবি, ভালো লেগেছে চরিত্রটা। তারপর সুখের সংসার, তাসের ঘর, সীমার, মানে অবশ্যই মানে আমার চরিত্রগুলো ভালো, গল্প ভালো, আমার চরিত্রটাও খুব ভালো লেগেছে। আমার খুব মনে হচ্ছে যে না না মানে আমার জন্য খুব ভালো লাগা, খুব স্বাচ্ছন্দ্য অভিনয় করতে পেরেছি আর কি। ফারুক ভাই অভিনীত কোন ছবিটা, মানে যদি চট করে আমি জিজ্ঞেস করি? আমি ওর জনতা এক্সপ্রেস দেখেছি, আমি সাহেব দেখেছি, আমি গোলাপি এখন ট্রেনে দেখেছি, নয়নমণি। আমার দৃষ্টিতে অনেকগুলো, আমি আপনার তাহলে একটু ফারুকের সুবিধা হবে। সর্বশ্রেষ্ঠ অভিনয় আমি যে নাম বললাম সবগুলাই, যে জনতা এক্সপ্রেস বা সীমা, আরেকটু সুবিধা হবে আমি যা হয়তো। দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। আবার তোরা মানুষও, আলোর মিছিল, সুজন সখী, লাঠিয়াল। সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পারে দরা দরি নাই, মনের বদল মনে দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের গড়ি লইবা যদি থাকো সখীর নি থাকো করি লবনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেমে ছাড়া প্রাণে বাঁচি না। সুজন সখী, লাঠিয়াল, গোলাপি এখন নয়নমণি, ট্রেনে। এই জনতা এক্সপ্রেস, নাটক ছবি বোধহয় দেখছিলাম, ওই যে আপনার বন্ধু আমার, বন্ধু আমার। জাফর ইকবাল আর সে দুই বন্ধুর, এটাও কিন্তু মানে দিন যায় কথা থাকে, একটা চমৎকার ছবি। মানে ওই ছবিটা অবশ্য আমি ছিলাম না, ওই ছবিটাতে ছিলাম আমি, বন্ধু আমার, মানে চমৎকার। ফারুক, মানে ফারুক যেটা ছিল যে হি ওয়াজ এ সহজাত, তো মানে হি ওয়াজ স্পন্টিনিয়াস অভিনেতা, মানে স্পন্টিনিউটি তার অনেক বেশি ছিল। তবে সবচেয়ে বোধহয় জনপ্রিয় উনি ছিলেন গ্রামের মানুষজনের কাছে। এটা এটা বলে অনেকেই অনেকেই বলে এটা অনেকেই বলে যে গ্রামের চরিত্রে ফারুক, হ্যাঁ আমিও বলবো গ্রামের চরিত্রে ফারুক খুব মানানসই। ও মানে ওর হাঁটাটা, চলাফেরা একটু, সে কখনোই মেকি শুদ্ধ ভাষা বলতে চেষ্টাও করতো না নর্মালি, তো গ্রামে বলতে গেলে এটা বলতো। কিন্তু সে যে
কিছু চরিত্র করেছে সেগুলো তো গ্রামের চরিত্র না, সেই ছবিগুলো তো খুব ভালো করেছে। তো খামাখা ওটা বলে লাভ নেই যে সে শুধু গ্রামে, হ্যাঁ গ্রামের চরিত্রগুলো সে ভালো করত, কিন্তু ওভারঅল হি ওয়াজ এ ভেরি গুড আর্টিস্ট। ওভারঅল সাংঘাতিক পাওয়ারফুল অভিনেতা ছিল। আরেকটা জিনিস আমার মনে হয়, কথাটা আমার বলা উচিত, ও ওর জীবনটাকে যতদিন বেঁচে ছিল উপভোগ করেছে সে, যে হি লিভড এ হিরোজ লাইফ। একটি জীবনের পরিসমাপ্তি হয়তো আমরা বলতে পারি, কিন্তু আলমগীর ভাই আমরা তো এইভাবেও বলতে পারি যে একটি জীবনের হয়তো পরিসমাপ্তি ঘটলো, কিন্তু পর্দার যে ফারুক চিরকাল বেঁচে থাকবে। চিরকাল বেঁচে থাকবে। তার যে কর্মকাণ্ড রেখে গেছে, সে মনে করেন সিনেমা প্রেমীর কাছে কিন্তু সারা জীবন সে বেঁচে ও থাকবে। আমাদের সারা মাঝে, জীবন আমাদের মাঝে না, ও বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের হৃদয়ে হৃদয়ে। চিরকাল বেঁচে থাকবে জি। ফারুক। আমি তো বললাম একটি কথা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, হি লিভড এ হিরোজ লাইফ। প্রিয় দর্শক, তার কথা আসলে বলেও শেষ করা যাবে না। আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তখন একটু আগে আলমগীর ভাই যেটা বললেন যে এখনো আত্মস্থই হতে পারেনি যে সে নাই। আরও অনেক পরে আমাদের মনে হবে যে পোড়ামাটির এই মানুষটি, সহজাত অভিনেতা এই মানুষটি, চলচ্চিত্র জগতের মিয়া ভাই মানুষটি আমাদের মাঝে আর নেই। কিন্তু রোজিনা যেটা বললেন, আলমগীর ভাই যেটা বললেন, তার কীর্তি সবসময় বড় পর্দাকে আলোকিত করে রাখবে। যতদিন চলচ্চিত্র থাকবে এই দেশে ততদিন ফারুক নামের এই দুর্দান্ত মানুষটি বেঁচে থাকবেন হাজারো লাখো কোটি চোখের সামনে। ধন্যবাদ সবাইকে। তার আগে আবারও এই অভিনেতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।